হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আজ তোমাদের করাবো নবম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থার্ড সামেটিভ 2025। তো আজকে দেখো 249 পাতার 19 নম্বর স্কুলটা আজকে আমরা নিয়েছি। এর আগের 1 থেকে 18 নম্বর স্কুল তোমাদের দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি আগের ক্লাসগুলো ভালো করে দেখে নাও। আজকে আমরা 19 নম্বর স্কুলের অঙ্কগুলো করাবো। তো আমরা বেশি দেরি করবো না, তাড়াতাড়ি করে আজকের ক্লাস শুরু করে দেবো। তোমরাও তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চলো আমরা দেখে নেব আজকে 1 নম্বর প্রশ্নটা কী বলছে। এখানে একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণের লেখচিত্রটি হলো, দেখো এই সমীকরণের লেখচিত্রটি এখানে ধ্রুবক সংখ্যাটা দেখো 0 আছে। তো ধ্রুবক সংখ্যাটা যদি 0 থাকে তাহলে এই সমীকরণের লেখচিত্রটি সবসময় মূল বিন্দুগামী হবে। সি নম্বর অপশানটা। এর আগেও এই প্রশ্ন আলোচনা করা হয়েছে। আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্নে। তো এখানে দেখো তো আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত দেওয়া আছে। দেখো বিক্রয় মূল্য 5, ক্রয় মূল্য 4। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে লাভ পেয়ে যাবো। তার লাভ দেখো 5 থেকে 4 বিয়োগ লাভ হয়ে যাবে আমাদের 1। এবার দেখো আমরা শতকরা লাভ কী করে পাবো? লাভ বাই ক্রয় মূল্য 4, এই যে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এই যে এটাই হচ্ছে আমাদের শতকরা লাভ। কাটাকাটি করো, এটা পেয়ে যাবো 25 4 100। তাহলে আমাদের শতকরা লাভটা হয়ে গেল 25%। ওকে, 25% বা 25 টাকা বলতে পারবো। শতকরা লাভের হার এই যে টাকা বলেছে 25 টাকা, বি নাম্বার অপশানটা। আচ্ছা আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। দেখো 3 প্রশ্নটা এখানে দেখো সূচকের অঙ্ক আছে এটা। তো এখানে লক্ষ্য করো 8 পাওয়ার x আছে। তাহলে আমরা এটাকে ভেঙে নিতে পারবো। দেখো 8কে তোমরা 2 কিউব করতে পারবা, পাওয়ার x। আর 32কে তোমরা 2 পাওয়ারে 5 করতে পারবা। 2 পাওয়ারে 5 মানে 5টা 2 গুণফল 32 পেয়ে যাবা। এটা লসাগু করবা, 32কে লসাগু করবা, 5টা 2 পাবা। তো 5টা 2 বলতে 2 পাওয়ারে 5। আবার বাইরের পাওয়ারটা y আছে। এখানে তোমরা দেখো এই মূল সংখ্যা 2 আর পাওয়ারে গুণ করে দেবা। x পাওয়ার আবার 3 পাওয়ার, 3 আর x গুণ করে 3x হয়ে যাবে সমান সমান। এখানে মূল সংখ্যা 2, পাওয়ারে গুণ করে দাও 5y। আচ্ছা তাহলে এখন আমরা করব কি, দেখো মূল সংখ্যা যদি সমান হয় তাহলে পাওয়ার সমান হবে। তাহলে আমরা পেয়ে যাব 3x সমান 5y। আচ্ছা আমাদের কী বের করতে বলেছে? y/x বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, আমরা আগে 5y লিখলাম, তারপরে 3x লিখলাম। তাহলে এখানে আমরা y/x করতে পারবো, y নিচে x, আর এখানে 3/5 করতে পারবো। বর্জগুণ করে আবার এটাই ফিরে পাবা। তাহলে এখান থেকে বলতে পারবো y/x সমান 3/5। দেখো আমরা অ্যান্সার পেয়ে গেছি 3/5, বি নাম্বার অপশানটা। 4 নম্বর প্রশ্ন। আমাদের এই দুটি সমীকরণের দেখো কি বলেছে, এই যে দুটি সমীকরণ আছে এই সমীকরণ দুটির একটি অনন্য সমাধান থাকবে, মানে একটি সমাধান এখানে বোঝাচ্ছে, তাই না? তাহলে একটি সমাধান কখন থাকবে? তাহলে একটি সমাধান পাওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে, তাহলে এখানে এক্সের সহগের অনুপাত, এক্সের সহগ দেখো প্রথম সমীকরণে এক্সের সহগ 3 আছে, দ্বিতীয় সমীকরণে এক্সের সহগ কে আছে। এক্সের সহগের অনুপাত সমান সমান আর ওয়াইয়ের সহগের অনুপাত। দেখো এরা যেহেতু একটি সমাধান নট ইকুয়াল টু হবে না, মনে রাখবা। যদি একটি সমাধান পাওয়া যায় দুটি সমীকরণের, তাহলে এক্সের সহগের অনুপাতটা আর ওয়াইয়ের সহগের অনুপাতটা অসমান পাওয়া যাবে। তাহলে এখানে ওয়াইয়ের সহগ দেখো -2 আছে, আর এখানে ওয়াইয়ের সহগ -6 আছে। এই যে এই শর্তে আমরা এই দুটি সমীকরণের একটি সমাধান পাব। এই যে একটি অনন্য বলেছে, এটাই একটি সমাধান। তাহলে মাইনাস মাইনাস কাটো, এখানে 1 3 পেয়ে যাবা। তাহলে দেখো তো বর্জগুণ করো, কে আর 1 গুণ করে কে, আর এদিকে 3 গুণ করে আমাদের 9 হয়ে যাবে। এটা নট ইকুয়াল টু 9, কে এর মানটা নট ইকুয়াল টু 9, মানে 9 হবে না কে এর মানটা। দেখো আমাদের অপশান দেখো সি নাম্বার অপশানটা আমরা পেয়ে যাচ্ছি কে নট ইকুয়াল টু 9। আচ্ছা পরের প্রশ্ন আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্ন। এখানে দেখো আমাদের একটি ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের একটি 12 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ এটা বলে দিয়েছে। ও ত্রিভুজটির ভরকেন্দ্র হলে পিও দৈর্ঘ্য বের করতে বলেছে। ছবিটা আঁকি আমরা, ভালো প্রশ্নই আছে। তাহলে আমাদের দেখো এখানে ত্রিভুজটা আমাদের এখানে বলেছে PQR। আচ্ছা তাহলে এখানে দেখো আমাদের ভরকেন্দ্র কথা বলেছে না, ভরকেন্দ্র কথা বললে আমরা একটা মধ্যমা তৈরি করব। মধ্যমা দেখো আমরা
এই যে কিউআর বাহুর মধ্যবিন্দু আমরা ডি নিলাম, তাহলে এখানে পিডি যোগ করব। তাহলে এই যে আমাদের পিডি মধ্যমা। ভরকেন্দ্র দেখো, ভরকেন্দ্র ও ত্রিভুজটির ভরকেন্দ্র, মানে ভরকেন্দ্রের বিন্দুটা ও বলে দিয়েছে, এখানে আছে ভরকেন্দ্র। ভরকেন্দ্রের ধর্ম 2:1 অনুপাতে বিভক্ত করবে এই বিন্দুটা, ভরকেন্দ্রের বিন্দুটা, মানে এদিকে 2 ভাগ এদিকে 1 ভাগ। আচ্ছা, তাহলে এখানে সমবাহু ত্রিভুজ বলেছে যার বাহুর দৈর্ঘ্য 12 সেমি। তাহলে এখানে সমবাহু ত্রিভুজের মধ্যমা বা উচ্চতা, দেখো মধ্যমাটাই উচ্চতা হয়, তাহলে উচ্চতা যেটা আমরা পিডি আছে, এই পিডির মান কিন্তু আমরা বের করতে পারবো সমবাহু ত্রিভুজের উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, কাটাকাটি করে 2/12 6√3, এটা হচ্ছে পিডির মান। আচ্ছা, আমাদের এখান থেকে কী বের করতে বলেছে? পিও। এই যে পিও, দেখো পিও আমরা পেয়ে যাব। পিও কী করে পাবো? দেখো এই যে পিও আর ওডি 2:1 অনুপাতে বিভক্ত। তাহলে এখানে যদি আমরা পিওর মানটা বের করি, পিওর ভাগটা 2 আছে, তাহলে 2/আনুপাতিক যোগ, তাই না? আনুপাতিক যোগ 2 আর 1 যোগ করলে এখানে 3। ঠিক আছে, এই যে পুরো পিডি থেকে আমরা পিও বের করছি, তাহলে পিও আছে 2, তাই 2/3 এই আনুপাতিক যোগটা করবা, যেহেতু এই দুটো ভাগটা, হ্যাঁ, মানে পিও আর ওডিটা 2:1 অনুপাতে বিভক্ত আছে, তাই না? মানে এদিকে আমাদের 2 ভাগ, এদিকে 1 ভাগ, তাহলে পিও কি পাবা? পিওর মানটা পেয়ে যাবা এদিকে 2/, অনুপাতের যোগফল গুণিত, আর কী থেকে বের করছি? পিও। পিডি থেকে আমরা পিও বের করছি না, তাহলে মোট যে পিডিটা গুণ করে নেবা। এই যে দেখো, তাহলে আমরা এটা সরল করি, পিওর মানটা পেয়ে যাব 3×2 = 6, এখানে 2×2 = 4, 4√3। দেখো, তা আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। এই যে পিওর দৈর্ঘ্য বের করতে বলেছিল 4√3 সেমি, সেটা এ নাম্বার অপশানটা আছে। চলে যাবো আমরা পরের প্রশ্নে, 6 নম্বর প্রশ্নে। এখানে দেখো এই যে আমাদের আছে বহুপদী সংখ্যামালা x² - 4y, এর চল সংখ্যা ও মাত্রা সংখ্যার অনুপাত বের করতে বলেছে। দেখো তো চল সংখ্যা তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে কটি চল আছে? এখানে x চল, y চল, দুটি চল আছে, তাহলে চল সংখ্যা কিন্তু 2, অনুপাত বলেছে h²। আর মাত্রা কী জিনিস? এই যে বহুপদী সংখ্যামালাটা আছে, চলের সবচেয়ে বড় পাওয়ারটাকে আমরা মাত্রা বলবো। তাহলে এখানে x চলের পাওয়ারটা দেখো সবচেয়ে বড় পাওয়ার 2 আছে, তাহলে মাত্রাটা 2 বলবো। এই বহুপদী সংখ্যামালার মাত্রা 2, তাহলে মাত্রা আমরা 2 পেয়ে গেলাম। চল সংখ্যা 2 আর মাত্রাও 2, তো এটা যদি সরল করো, দেখো একই সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ করলে 1:1। দেখো, তাহলে চল সংখ্যা মাত্রার অনুপাতটা 1:1, সি নাম্বার অপশানটা। 7 নম্বর প্রশ্নটা দেখো, এই যে দুটি মূলদ সংখ্যা দেওয়া আছে, এদের মধ্যে অবস্থিত অমূলদ সংখ্যার সংখ্যা। দুটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা পাওয়া যায়, ডি নাম্বার অপশানটা। আচ্ছা, কি করে তোমাদের একটু আমি দেখাই। দেখো, দুটি যে মূলদ সংখ্যা আছে না, 3.23 এভাবে আছে একটা, আর একটা আছে 3.28 এভাবে আছে। তো দেখো, এদের মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা তোমরা দেখাতে পারবা কীভাবে? দেখো, এ কিন্তু ছোট সংখ্যা আছে, এ বড় সংখ্যা আছে, মানে 23 এটা 28, মানে এদের মধ্যে বলতে এর চেয়ে বড় আর এর চেয়ে ছোট। দেখো, আমি যদি একটা দেখাই 3 এর চেয়ে বড়, তাহলে আমরা এখানে নিয়ে নেব। দেখো, 3-এর জায়গায় আমরা কত নিয়ে নেব? 3-এর জায়গায় আমরা 4 নিয়ে নিলাম। তারপর আবার 2, 4, 4, 2, 4, 4, 4, দেখো একটা করে 4 বাড়াতে থাকো এভাবে, এটা কিন্তু অমূলদ সংখ্যা পেয়ে যাবা। মানে এভাবে সংখ্যাটা দেখবা রিপিট আসবে না, আবৃত দশমিক করা যাবে না, তো এরকম সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলা হয়। তাহলে একটা পেলাম, তুমি আরও তৈরি করতে পারো। 3.2 আছে না, মানে এর চেয়ে বড় নিতে হবে, 4 নিয়েছে একবার, তো 5 নিয়ে নাও। দেখো, কিন্তু এই যে সংখ্যাগুলো পাচ্ছে না, এর চেয়ে আবার ছোটো আছে, এর চেয়ে বড়, এর চেয়ে ছোটো। দেখো, এখানে 8 আছে, এখানে তুমি 4 নিয়েছো, তো ছোটো তো আছেই। তুমি যত এদিকে সংখ্যা নাও না কেন, কারণ 2 নম্বর সংখ্যাটা দেখো, দশমিকের উপর 2 নম্বর সংখ্যাটা, এখানে 8 আছে, এখানে 4 আছে, তো এর চেয়ে তো ছোটো হবেই। এখানে 5 নিয়েছো, এর চেয়ে বড়, এর চেয়ে ছোটো, তো অমূলদ সংখ্যা দেখো, তাহলে 2, 5, 5 নিয়ে নাও, আবার 2, 5, 5, 5, এই যে দেখো। তাহলে এইভাবে তোমরা কিন্তু অসংখ্য সংখ্যা তৈরি করতে পারবা, তাই না? তুমি এইদিকে চেঞ্জ করে নিতে পারো, আর এইদিকে চেঞ্জ করে নিতে পারো, বিভিন্ন চেঞ্জ করে তুমি কি অমূলদ সংখ্যা দেখাতে পারো। আমি আরেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, যেরকম 3 আমরা ধরো এখানে নিলাম 2, 4, 1 নিলাম, ঠিক আছে, 2, 4, 1। তো আমরা এখানে দেখো এই যে 4, 1, 4, 1, 1, মানে এই যে একটাকে আমরা বাড়াচ্ছি, আবার 4, 1, 1, 1,
আবার 4 1 1 1। দেখো আমরা এই দিকেও বাড়াতে পারবো, এভাবেও কিন্তু আমরা বাড়িয়ে দিতে পারবো। 3.24 রেখে দিলাম, তারপরে 1 4 1 1 4 1 1। এবারে একটা করে দেখো, এই যে 1 না, এই 1 সংখ্যাটা আমাদের প্রত্যেকবার বেরিয়ে চলেছে, তো এটা আমাদের রিপিট আসবে না, আবৃত দশমিক সংখ্যা আসবে না। তার জন্য এইরকম সংখ্যাটাকে আমরা কি বলবো? অমূল্য সংখ্যা বলবো। এবং এই সংখ্যাটা এর এবং এই দুটি অমূল্য সংখ্যার মধ্যে অবস্থান করছে। এরকম তোমরা অসংখ্য সংখ্যা তৈরি করতে পারবা, অমূল্য সংখ্যা তৈরি করতে পারবা। কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে দেখো দুটি অমূল্য সংখ্যার মধ্যে, দেখো দুটি অমূল্য না, দুটি মূল সংখ্যা আছে, এদেরকে মূল সংখ্যা বলবো। যেহেতু এখানে 3.23 আছে আর এখানে 3.28, আর তো কোনো সংখ্যা নাই, তাহলে এই দশমিক যে সংখ্যাগুলো আছে এগুলো কিন্তু মূল সংখ্যা। ওকে, p/q আকারে লেখা যাবে। তাহলে এই দুটি মূল সংখ্যার মধ্যে আমরা অসংখ্য অমূল্য সংখ্যা পাবো, ডি নাম্বার অপশানটা। 8 নম্বর প্রশ্ন দেখো, 8এর প্রশ্নটা আমাদের কি বলছে এখানে দেখো, ত্রিভুজ ABC আছে, এর AC BC বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে এখানে, এই যে DE, আর এই দুটো কোণও দেওয়া আছে। চলো আমরা ছবিটা তৈরি করি। এখানে আমাদের ত্রিভুজ বলেছে, ABC ত্রিভুজ বলেছে, তাহলে আমরা একটি ABC ত্রিভুজ তৈরি করব, নাম দিয়ে দেব ABC। এবার যে বলেছি AC এবং BC, দেখো AC বাহুর মধ্যবিন্দু D, AC বাহুর মধ্যবিন্দু আমাদের বলেছে D, আর BC বাহুর মধ্যবিন্দু E, এই যে BC বাহুর মধ্যবিন্দু E বলে দিয়েছে। ওকে, তাহলে এখানে মধ্যবিন্দু বলেছে নিলাম। তারপরে দেখো কোণ EDC, তাহলে আমাদের ED যোগ করতে হবে। তাহলে EDC বলতে এই কোণটা কত দেওয়া আছে? 75 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 75 ডিগ্রি। তারপরে কোণ DCE আছে, মানে DCE এই কোণটা দেওয়া আছে 35 ডিগ্রি। এই যে দেখো, তাহলে আমাদের কোণ ABC মানে এই কোণটা বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এই যে আমাদের EDC ত্রিভুজ দেখতে পাচ্ছ, তাহলে এই ত্রিভুজে আমরা এই কোণটাতে পেয়ে যাব, তাই না? তা আমরা কোণ বের করব CED, এই কোণটা বের করব। ত্রিভুজের ধর্ম দুটি কোণ জানা আছে, 3 নম্বর কোণটা বের করতে পারবো। 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বাদ দিয়ে দাও, 75 ডিগ্রি যোগ 75 আছে আর 35 ডিগ্রি। আচ্ছা, 180 ডিগ্রি এদের যোগ করো, এদের যোগ করে তোমরা পেয়ে যাবা 110 ডিগ্রি। এটা বিয়োগ করলে পরে তোমরা পেয়ে যাবা 70 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা 70 ডিগ্রি পেয়ে গেলাম। এখন দেখো তোমাদের একটা ধর্ম জানতে হবে, একটা উপপাদ্য আছে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হয়। তাহলে এখানে আমরা বলতে পারবো যে ABর সঙ্গে সমান্তরাল আছে DEটা, এই দুটো বাহু সমান্তরাল। তাহলে এই দুটো বাহু যদি সমান্তরাল হয় এবং ভেদকটা আমরা নিয়ে নেব, এই যে BCটাকে আমরা ভেদক নিয়ে নিলাম। তাহলে দুটি সমান্তরাল সরলরেখা এবং BCটা যদি ভেদক হয়, তাহলে এই যে কোণটা আর এই যে কোণটা, এটা কী কোণ হবে? এটা অনুরূপ কোণ। আর অনুরূপ কোণ সমান্তরাল সরলরেখা আছে, অনুরূপ কোণ সমান হবে। তা দেখো এই যে কোণটা আমরা 70 ডিগ্রি পেয়ে যাবো, এটা 70 ডিগ্রি হলে এও 70 ডিগ্রি হবে। তাহলে ABC কোণ যে বের করতে বলেছিল, ABC কোণটা কত পেয়ে গেলাম? 70 ডিগ্রি। দেখো 70 ডিগ্রি আমাদের C নাম্বার অপশানটা। এবার আমরা 9 নম্বর প্রশ্নটায় চলে আসবো। একটি সমবাহু ত্রিভুজ আছে এবং তার পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, সমবাহু ত্রিভুজের এবং সেই সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। ভালো প্রশ্ন। চলো আমরা ছবির আগে তৈরি করি। সমবাহু ত্রিভুজ, দেখো সমবাহু ত্রিভুজ যার 3টি বাহু দৈর্ঘ্য সমান। সমবাহু ত্রিভুজের নাম আমাদের দিই ABC। আচ্ছা, এখানে দেখো সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কথা বলেছে, তাহলে চলো পরিবৃত্ত একটা তৈরি করে নিই। এভাবে শীর্ষবিন্দুগুলো হয়ে যে বৃত্ত তৈরি করা যাবে, তাহলে এই যে আমাদের একটি পরিবৃত্ত। আচ্ছা, এখানে দেখো সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের যে পরিকেন্দ্রটা তৈরি হবে, দেখো কিভাবে তৈরি হবে। তার আগে আমরা একটা মধ্যমা টেনে নিলাম, এটা আমাদের ধরো মধ্যমা AD মধ্যমা। তাহলে এই জায়গায় দেখো যে ভরকেন্দ্র, এই ত্রিভুজের ভরকেন্দ্রটাই হবে এই পরিবৃত্তের পরিকেন্দ্র বিন্দু, ঠিক না? এটা মনে রাখবা কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের যে পরিকেন্দ্রটা হবে সেই ত্রিভুজের ভরকেন্দ্র একটাই বিন্দু হবে, ভরকেন্দ্রটাকে আমরা G বলে দিলাম।
আচ্ছা, আর ভরকেন্দ্র ধর্ম এটা 2 ভাগ এদিকে, এদিকে 1 ভাগ হয়, এটা মনে রাখবা। তাহলে এবার আমরা দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা সহজে বের করে নিতে পারবো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় √3। আচ্ছা, সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য আমরা এ ধরে নিলাম। তাহলে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এ হলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে √3/4, এটা 4 হবে, √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। এই যে দেখো, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইজ টু। এবার আমরা এই যে পরিবৃত্তের ক্ষেত্রফল দরকার, তার পরিবৃত্তের ক্ষেত্রফল পেতে গেলে পরিবৃত্তের ব্যাসার্ধ আগে বের করতে হবে। দেখো পরিবৃত্তের ব্যাসার্ধ কিন্তু এজি, তাহলে আমাদের এজিটা দরকার। তাহলে এজি পেতে গেলে আগে আমাদের এডি বের করতে হবে। এডি দেখো সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা বা উচ্চতা বা লম্ব, ঠিক আছে, এটা বলতে পারো। তাই এডিটা উচ্চতা আছে এখানে। আর সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র তোমাদের জানতে হবে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এই যে এডির মান। আচ্ছা, এডি পেয়ে গেলাম। এবার কিন্তু দেখো এডি পেয়ে গেলে এজি কিন্তু পেয়ে যাব আমরা, কারণ এজির ভাগটা 2 আছে আর এদিকে 1 আছে, মানে এজি ইজ টু জিডি 2:1। তাহলে এখান থেকে আমরা এজি বের করতে পারবো। দেখো এজি 2 ভাগ আছে না, তাহলে 2 আনুপাতিক যোগ 2 আর 1 যোগ করলে 3 হয়ে যাবে। আর এজিটা যে বের করছি কি থেকে, এডি থেকে এজি বের করছি, তাহলে এডির মানটা গুণ করে দেবা, এই যে উচ্চতাটা √3/2 ইন্টু এ, এই যে আমাদের এজির মান। এটাই আমাদের কি পরিবৃত্তের ব্যাসার্ধ বের হচ্ছে। আচ্ছা, এখানে 2 কেটে দাও, তাহলে আমরা √3a/3 দেখো আমরা পেলাম পরিবৃত্তের ব্যাসার্ধ। এটা কিন্তু আমাদের ব্যাসার্ধ, ওকে, যেটা আমরা আর বলবো ব্যাসার্ধ, যেটা আর ব্যাসার্ধ। আচ্ছা, পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি। এবার আমরা পরিবৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা, আর পরিবৃত্তের যে ক্ষেত্রফল কি সূত্র কি জানি আমরা, πr²। আর বলতে কত, এই যে আর হচ্ছে আমাদের √3a/3 তার স্কোয়ার, এই যে পরিবৃত্তের ক্ষেত্রফল। তো চলো আমরা এটা সরল করে আমরা অ্যান্সার পেয়ে যাব। আচ্ছা, এদিকে আমরা √3/4a² আছে, এখানে পাই ইন্টু, এটা দেখো এটা স্কোয়ারের জন্য √3টা 3 হয়ে যাবে, আর এটা a², আর 3-এর স্কোয়ার এটা 9 করতে পারবা। আচ্ছা, এখানে দেখো এই যে এই a² তোমরা কেটে দিতে পারবা। আর এখানে দেখো এবার সরল করে আমরা কিন্তু এবার প্রমাণটা নিয়ে আসতে পারবো। দেখো সরল করবো, অ্যান্সারটা চলে আসবে আমাদের। তাহলে 3×3=9। আর এখানে দেখো আমাদের রইল কে, এদিকে √3/4 রইল, আর এখানে আমাদের দেখো এদিকে π/3 রইল। আচ্ছা, আমরা কি করব এখন, এই অনুপাতটাকে পূর্ণ সংখ্যা অনুপাত করবো, মানে ভগ্নাংশ রাখবো না। তাহলে লসাগু হরটে লসাগু করো, লসাগু করে গুণ করে দাও। তাহলে এখানে দেখো 4 আর 3 লসাগু 12 পেয়ে যাবা। তাহলে তোমরা গুণ করো, এই যে √3/4টাকে 12 দিয়ে গুণ করো, আর এখানে আমাদের π/3 আছে, একেও তোমরা 12 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে 4×3 = 12, আর এখানে 3×4 = 12। তাহলে এটা হয়ে যাবে আমাদের 3√3 ইজ টু, আর এদিকে আমাদের দেখো 4π। দেখো 3√3 ইজ টু 4π, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং সেই সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাতটা এটা। তা দেখো তো আমাদের কোনটা অপশানে মিলছে। আচ্ছা, 3√3 ইজ টু 4π, যদি আমরা অপশানটা দেখি, সেই অপশানটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি কত নাম্বার, সি নাম্বার অপশানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অ্যান্সারটা। এই যে দেখো 3√3 ইজ টু 4π, ঠিক আছে। এরপরে আমরা চলে আসবো 10 নম্বর প্রশ্নে। তাহলে এখানে দেখো আমাদের বলেছে যে পাই আছে না, তা পাই আমাদের হলো কি, তো দেখো এখানে এ নাম্বার অপশানটি হবে, এটা এর আগে আলোচনা হয়েছে। পাই হলো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। বৃত্তের পরিধি ব্যাসের অনুপাতটাকে পাই বলা হয়, এভাবে পাই তৈরি হয়েছে আমাদের। আচ্ছা, আমরা চলে আসবো 11 নম্বর প্রশ্নে। দেখো এখানে আমাদের লগের একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে কোনটি শর্ত স্যাটিসফাই করবে সেটা আমাদের বের করতে বলেছে। তা দেখো এটা তোমরা এভাবে করবা। তাহলে এখানে আমরা দেখো তো আমরা কী করতে পারবো, দেখো এখানে লগের সূত্র আমাদের ব্যবহার হবে। এই যে লগের পাশে 1/2 আছে না, এই যে লগারিদম যে এম আছে, তো এম এর পাওয়ারে তুমি 1/2 করতে পারবা, মানে লগ নিধান 3, আর যে লগারিদম এম আছে তার পাওয়ারে হয়ে যাবে 1/2। এই যে 1/2টা যে লগের পাশে ছিল এটা পাওয়ারে আনতে পারবা। আর এখানে প্লাস, এখানে আবার যে দেখো লগের পাশে 3টা আছে, তাহলে এই যে লগ নিধান 3, এই যে 3টা এনের পাওয়ারে চলে আসবে, তাহলে এনের পাওয়ারে আমাদের হয়ে যাবে 3 হয়ে যাবে, সমান সমান 1 আছে। আচ্ছা, আমরা 1 দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। তাহলে এবার দেখো তো এটা আমরা কী করব, দেখো এখানে লগ
এই যে লগের নিধানটা দেখো সমান আছে, তাহলে লগের নিধান যদি সমান থাকে তাহলে লগ যদি যোগের আকারে হয় তাহলে কী হয়ে যাবে, একটা লগ রেখে লগারিদমগুলো গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে তোমরা এটা করতে পারবা, লগ নিধানটা 3 রেখে দিবা, আর এই যে লগারিদম যেটা আছে এই যে m এর পাওয়ারে 1/2 আর n এর পাওয়ারে 3, এরা কী হয়ে যাবে, এরা গুণ হয়ে যাবে। এই যে পাশাপাশি যে গুণ চিহ্ন দিয়ে দিলাম দেখো। আর এইদিকে 1 ছিল, দেখো 1কে আমরা লগ নিধান 3 লগারিদম 3 এটা করতে পারবো। নিধান লগারিদম সমান হয়ে গেলে লগের মানটা 1 হয়ে যায়, এটা যদি 1 হয় তাহলে 1-এর জায়গাটা লিখতে পারবো। দেখো এখানেও নিধান 3 আছে, এখানেও নিধান 3 আছে, তাহলে এখান থেকে দেখো এভাবে যদি উভয় পক্ষে লগ নিধান যদি সমান হয়ে যায় তাহলে লগারিদমগুলো সমান হয়ে যাবে। তাহলে এখানে লগারিদম 1/2 n এর পাওয়ারে 3 সমান সমান, দেখো এই লগারিদমটা 3 আছে, এটা সমান, ঠিক আছে। এই লগের লগারিদম আর এই লগের লগারিদম সমান হয়ে যাবে যখন লগ নিধান সমান আছে, ঠিক আছে। এরা ভ্যানিশ হয়ে লগারিদমগুলো সমান হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমাদের শর্তটা বের করে নেব। কী হবে, আমরা কী করব, উভয় পক্ষে হোল স্কয়ার করে নিই। এই যে দেখো আমরা হোল স্কয়ার বর্গ করে দিলাম, এই যে 3-এর বর্গ, উভয় পক্ষে বর্গ করে পাই। তো এটা যদি বর্গ করি দেখো এখানে লক্ষ্য করো এই যে 2 পাওয়ারটা, মানে আমি তোমাদের যদি দেখাই এই যে এটা আছে, তো এর উপর 2 পাওয়ার আসবে গুণিত, আর এই যে আমাদের n আছে, এই যে আমাদের n আছে না, তাহলে n এর কিউব আছে, তাহলে এর পাওয়ারে 2টা তোমরা দিতে পারবা। আর এখানে 3-এর স্কোয়ার 3 × 3, তাহলে এই দেখো পাওয়ারে গুণ হয়ে যায়, তাহলে এই 2 কেটে যাবে, তাহলে এখানে কিন্তু আমাদের m রয়ে গেল। আর এখানে n, তাহলে দেখো এখানে 2টো পাওয়ার গুণ, 3 দিয়ে 6, তাহলে এখানে 6 হয়ে যাবে। ওকে, তাহলে এটা ইমপ্লাইজ করছে দেখো 3 × 3 = 9। এই যে আমাদের দেখো এই শর্তটা স্যাটিসফাই করছে। তা দেখে নেবো অপশানে কত নম্বর অপশান মিলছে আমাদের। তো এটা দেখো আমাদের যে অপশানটা মিলছে এ নাম্বার অপশানটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার। আমরা চলে আসবো কত নম্বর প্রশ্নে, আমরা 12 নম্বর প্রশ্নে চলে আসবো। আচ্ছা, এখানে আমাদের দেখো 3টি বিন্দু দেওয়া আছে, তাহলে এই 3টি বিন্দু বলতে লক্ষ্য করো এখানে এই বিন্দুটি যে 3,2 বিন্দুটি, এই বিন্দু, আচ্ছা এখানে আমাদের কমাটা হবে, কমাটা নাই, তাহলে এই বিন্দু দুটির সংযোজক সরলরেখাংশকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে কে এর মান বের করতে বলেছে। খুবই ভালো প্রশ্ন, আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো এটা আমাদের এইভাবে হবে, তাহলে এখানে লক্ষ্য করো কীভাবে হবে। আমাদের এখানে এইভাবে বলেছে, এই যে আমাদের একটা ধরো এইভাবে একটি সরলরেখাংশ আছে না, এই যে 2টি বিন্দুর সংযোজক সরলরেখাংশ বলেছে, ধরো এই বিন্দুটা আমরা এ নিলাম আর এখানে বিন্দুটা আমরা বি নিলাম। তাহলে এই বিন্দুটা নিলাম আমরা 0,-2, আর এই যে বি বিন্দু এটা ধরে নিলাম 9, k ধরে নিলাম। ওকে, আচ্ছা এই যে আমাদের যে বিন্দুটি দেওয়া আছে না, এই যে 1:2 অনুপাতে বিভক্ত করছে, মানে এখানে বিন্দুটা নিয়ে এলাম, এটা পি বিন্দু। এই পি বিন্দুটা কিন্তু দেওয়া আছে কত, 3,2। এই পি বিন্দুটা এই যে এই 2টি বিন্দুর মানে এই বির সরলরেখাংশকে কি অনুপাতে 1:2 অনুপাতে এই যে অন্তর্বিভক্ত করেছে, এভাবে আছে। তাহলে কে এর মানটা দেখো, এখান থেকে কে এর মানটা পেয়ে যাব। তো আমরা করব কি, আগে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক বের করব। দেখো এই নিয়মে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো, যেটা আমাদের দেওয়া আছে। তো পি বিন্দুর স্থানাঙ্ক কী করে পাবো, দেখো পি বিন্দুর স্থানাঙ্ক পাওয়ার নিয়ম, দেখো 2 গুণিত এই যে এক্সের পার্টটা, 2 গুণিত এক্সের পার্ট প্লাস আর 1 গুণিত এক্সের পার্ট, 1 গুণিত এক্সের পার্ট বাই, আর এই যে 1 যোগ 2, ঠিক আছে, এর অনুপাত দুটো যোগ হয়ে যাবে, কমা, আবার 2 গুণিত ওয়াইয়ের পার্ট, তাহলে 2 গুণিত -2 প্লাস আর 1 গুণিত কে, 1 গুণিত কে বাই কত যাবে, এখানে 1 যোগ 2। এইভাবে দেখো পি বিন্দুর স্থানাঙ্ক বের করা যায়, ঠিক আছে। যে কোনো 2টি বিন্দুর সংযোজক সরলরেখাংশ কোনো একটি বিন্দু যদি 1:2 অনুপাতে বিভক্ত করে, তাহলে সেই পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হয় এই নিয়মে। খুব ভালো নিয়ম একটা, 19 নম্বর অধ্যায়। এই চ্যাপ্টারটা তোমাদের আমি করে দিয়েছি, ঠিক আছে। 19 নম্বর অধ্যায়টা তোমরা ক্লাস পাবা, টেক্সট বুক থেকে আমি ক্লাস দিয়েছি, তোমরা টেক্সট বুকের ক্লাসগুলো ভালো করে দেখো, আরও ভালো করে বুঝতে পারবা। আচ্ছা, তাহলে চলো এখানে আমরা করব কি, দেখো সরল করব। আচ্ছা, এটা যদি সরল করি, আমাদের দেখো কে এর মানটা দরকার না, তাহলে কে এর মানটা দেখো এখানে লক্ষ্য করো, এই যে কে এর মানটা যে দরকার, তো কে এর মানটা আমরা কী করে পাবো, তাহলে এই বিন্দুটাই কিন্তু আমাদের এই বিন্দু, তাই না, এটাও পি বিন্দু, এটাও পি বিন্দু। তাহলে এই যে দেখো
এই যে পি বিন্দুর ভুজ আর এই পি বিন্দুর ভুজ না সরি কোটি, এটাকে প্রথমটাকে ভুজ বলা হয়, এটাকে কোটি বলা হয়। তাহলে পি বিন্দুর এই কোটিটা আর এই পি বিন্দুর কোটিটা কী হবে, সমান হবে, তাই না? এটার সঙ্গে এটা সমান আর এটার সঙ্গে এটা সমান, আর এক্সের পার্টের সঙ্গে এক্সের পার্ট সমান আর ওয়াইয়ের পার্টের সঙ্গে ওয়াইয়ের পার্ট সমান। এই বিন্দু তো এই বিন্দু। তাহলে আমরা এখানে দেখো এই যে কোটিটা আছে না, এই যে 2 গুণিত -2 প্লাস আর 1 গুণিত কে, মানে এটা কে আছে, আর এই দিকে 3, এই যে কোটিটা হয়ে যাবে এই যে 2 এর সঙ্গে সমান হয়ে যাবে, এটা আমরা সমান করতে পারবো। ওকে, তাহলে এখান থেকে কে এর মানটা বের করতে পারবো সরল করে। আচ্ছা, এটা হবে -4 প্লাস এটা কে, আর 3 দিয়ে এটা 6, তাহলে কে সমান 6 প্লাস এটা 4, তাহলে এখান থেকে আমরা কে এর মানটা পেয়ে যাব 10 পেয়ে যাব। দেখো, তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার, কে এর মান 10। দেখো কে এর মান 10 আমাদের অপশান যদি আমরা দেখি এই নাম্বার অপশানটাই মিলছে। আর 13 নম্বর প্রশ্ন, একটি পরিসংখ্যা বিভাজন ছকে সকল শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যার যোগফল কত হবে? আর এটাও একটা ভালো প্রশ্ন। দেখো এই প্রশ্নটা ভালো করে বুঝতে হবে তোমাদের। একটি পরিসংখ্যা বিভাজন ছকে সকল শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যার যোগফল চেয়েছে। দেখো আপেক্ষিক পরিসংখ্যা হলো ভগ্নাংশ বা শতাংশ। তাহলে আমরা এখানে মোট সংখ্যার ভিত্তিতে সব শ্রেণীর আপেক্ষিক অংশ বা যোগ করলে সেটি অবশ্যই সম্পূর্ণ অংশ বা 100% বলা হয়। 100% মানে 1, ঠিক আছে? সেটা বি নম্বর অপশানটা হবে। আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। দেখো, ধরো আমি একটা পরিসংখ্যা বিভাজন ছক তোমাদের আমি তৈরি করে দেখাই। কীভাবে? এই যে দেখো, তাহলে এখানে দেখো আমি এখানে আমি একটা শ্রেণী নিলাম 10 থেকে 20 নিলাম। ওকে, আর পরিসংখ্যা আমরা 5 নিয়ে নিলাম। তারপরে এখানে দেখো আমি আরেকটা নিলাম শ্রেণী 20 থেকে নিলাম 30 নিলাম। তারপরে 30 থেকে নিয়ে নিলাম 40, এভাবে শ্রেণীগুলো আছে। আর পরিসংখ্যা ধর 3 নিলাম, এখানে 2 নিলাম। তাহলে আমাদের এখানে যেটা বলেছে দেখো, মানে সকল শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা আমরা কি জানি? ধরো প্রথম শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত আছে, পরিসংখ্যা বাই, ঠিক আছে? এই যে দেখো সকল শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা যেটা আমরা পাবো, দেখো সকল শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা আমরা কি পাবো? আপেক্ষিক পরিসংখ্যা হয় পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। তাহলে পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা কত হবে? দেখো তো এখানে এই যে মোট পরিসংখ্যা 5, 3, 8, 10, তাহলে এই যে আমাদের 10 এটা। তাহলে এর আপেক্ষিক পরিসংখ্যা, এই যে আমাদের আপেক্ষিক পরিসংখ্যা 3, আপেক্ষিক পরিসংখ্যা পাবো এই যে এই শ্রেণী যদি বলি এই শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা। তা পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা যেটা আমাদের 10, আবার এর, ঠিক আছে, এই যে পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, এদেরই যোগফলটা করতে বলেছে। এই যে বলেছি দেখো সকল শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা যেটা তোমাদের বললাম যে পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। যে মোট পরিসংখ্যা দেখো কত আছে, 10 আছে, তো 5, 3, 8, 8, 3, 8, 2, 10। এই যে দেখো, এটা যে কোনো উদাহরণ নিয়ে তোমরা এটা করতে পারবা। এই যে প্রথম শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা 5/10, দ্বিতীয় শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা 3/10, তৃতীয় শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা 2/10। তো এদের যোগ করো তো। দেখো তো এখানে যোগটা আমি এখানে দেখাই। এই যে আমাদের লসাগুতে 10, এখানে 5, 3, এদিকে 2, তাহলে দেখো তো এতে 5, 3, 8, 8, 2, 10, তাহলে 10/10, তাই তো? তাহলে 10/10 কেটে গিয়ে কত হবে আমাদের 1 হয়ে যাবে না? এই যে দেখো, তো এই কথাটাই বলেছে আমাদের অ্যান্সারটা 1 হবে। একটি পরিসংখ্যা বিভাজন ছকে সকল শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যার যোগফলটা সবসময় কিন্তু আমরা কী পাবো, 1 পাবো। ঠিক আছে, এইভাবে তোমরা উদাহরণ নিয়ে তোমরা করতে পারো, যেটা আমি দেখিয়েছিলাম তোমাদের। যে কোনো উদাহরণ নিতে পারো, তোমরা নাও আর প্রত্যেকটা শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা বের করো আর তাতে যোগফল করো, যোগ করে তোমরা দেখবা যে 1 পেয়ে যাবা। আচ্ছা, আমরা চলে আসবো 14 নম্বর প্রশ্নে। এখানে দেখো একটি পরিসংখ্যা বিভাজনে একটি শ্রেণীর মধ্যমান দেওয়া আছে, শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে, শ্রেণীটির ঊর্ধ্বসীমা বের করতে বলেছে। আচ্ছা, এখানে শ্রেণীটির ঊর্ধ্বসীমা আর নিম্নসীমা আমরা ধরে নিলাম যে শ্রেণীর ঊর্ধ্বসীমা আমরা এ ধরে নিলাম, আর নিম্নসীমাটাকে আমরা বি ধরে নিলাম। তাহলে দেখো তো আমরা মধ্যমান কি জানি, এই যে উচ্চ নিম্ন যোগ করে 2 দিয়ে ভাগ করো, এটাই হচ্ছে আমাদের মধ্যমান, তাই না? এই যে ডি যেটা আছে দেওয়া। তাহলে এখান থেকে একটু সরল যদি করি আমরা, a + b সমান পেয়ে যাবো 2d। এবার শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে x। শ্রেণী দৈর্ঘ্য কী জানি আমরা, উচ্চ থেকে নিম্ন বিয়োগ করলে আমরা পাবো শ্রেণী দৈর্ঘ্য, যেটা দেওয়া আছে আমাদের x। আচ্ছা, এখান থেকে আমাদের কার মানটা বের করতে হবে, শ্রেণীটির ঊর্ধ্বসীমা, মানে ঊর্ধ্বসীমা a ধরেছি, a এর মানটা বের করতে হবে। তাহলে অপনয়ন করো, b কেটে যাবে, দেখো এদিকে 2a, আর এখানে লক্ষ্য করো এটা আমাদের হয়ে যাবে এই যে 2d + x, তাই না? এটা আমরা এভাবে যোগ করতে পারবো, 2d + x।
তাই না? এই দুজন যোগ হয়ে যাবে, এই দুটো এই মানটা আলাদা, এই মানটা আলাদা, তাহলে আমরা এখানে এটা যোগ করে দিলাম। আচ্ছা, এখানে আমরা কি করব, এই যে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে এ হয়ে যাবে, এখানে 2d/2 প্লাস x/2 এভাবে ভাগ করতে পারবা। তাহলে এ সমান সমান 2 দিয়ে কেটে যাবে, এটা ডি পেয়ে যাবা, এটা x/2। দেখো ঊর্ধ্বসীমার মানটা যেটা পেয়ে যাবো d প্লাস x/2, এটাই কিন্তু আমাদের অ্যান্সার ঊর্ধ্বসীমা। দেখো তো ডি, এই যে ডি প্লাস x/2 কোথায় আছে, আমাদের সি নাম্বার অপশানে আছে। তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের সি নাম্বার। ওকে, এরপরে আমরা চলে আসবো 2 এর প্রশ্নগুলো। আচ্ছা, এবার দেখো 2 এর 1 নম্বর প্রশ্নটা এখানে বলছি px একটি 5 ঘাতযুক্ত বহুপদী সংখ্যামালা কে qx একটি 3 ঘাতযুক্ত বহুপদী সংখ্যামালা দিয়ে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ হিসেবে যথাক্রমে rx ও sx বহুপদী সংখ্যামালা পাওয়া গেল, তাহলে rx ও sx বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাত কত হবে? একদম খুব ভালো প্রশ্ন দেখতে পাচ্ছি। চলো আজকের স্কুলগুলির প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো প্রশ্ন দেখতে পাচ্ছি। ওকে, তো প্রশ্নগুলো খুব ভালো প্রশ্ন আমাদের করা হচ্ছে। তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওতে অবশ্যই লাইক করবা এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবা। আচ্ছা চলো দেখো আমরা প্রশ্নটা কীভাবে করব। আমরা প্রথমে দেখো এই যে px একটি 5 ঘাতযুক্ত বহুপদী সংখ্যামালা আছে না, মানে এটা আমাদের কী হবে, ভাজ্য হবে। তাহলে ভাজ্যটাকে আমরা দেখো ধরে নিচ্ছি যে x⁵, এই যে 5 ঘাতযুক্ত বহুপদী মানে পাওয়ারটা সবচেয়ে বড় 5 হবে। তারপরে আমি একটা নিয়ে নিচ্ছি উদাহরণ, এখানে x⁴ 2x³ প্লাস 4x² প্লাস 7x প্লাস 5 এরকম একটা বহুপদী সংখ্যামালা নিলাম। ওকে, আচ্ছা তাহলে একে ভাগ করতে হবে, একে ভাগ করবো। দেখো তো কী দিয়ে ভাগ করব, দেখো এখানে যে আমাদের px 5 ঘাতযুক্ত বহুপদী সংখ্যামালা আছে না, এইভাবে আমরা উদাহরণটা নিয়ে নিলাম। আর qx একটি 3 ঘাতযুক্ত বহুপদী সংখ্যামালা, তাহলে 3 ঘাতযুক্ত বহুপদী সংখ্যামালা qxটা আমরা কীভাবে নিতে পারবো উদাহরণটা, এখানে আমরা নিয়ে নিচ্ছি। দেখো এই যে x³ নিয়ে নিলাম প্লাস s² নিলাম প্লাস আমরা 3x নিয়ে নিলাম প্লাস 2 নিয়ে নিলাম। এই দেখো তো এটাই হচ্ছে আমাদের এই যে qx 3 ঘাত সম্পূর্ণ একটি বহুপদী সংখ্যামালা, এটা হচ্ছে আমাদের px আর এটা হচ্ছে আমাদের qx। এবার ভাগ করব। আচ্ছা ভাগফলটা আমরা এখানে তৈরি করব, এখানে ভাগফলটা লিখব। এটা যেহেতু ভাগ করি, ভাগ করার নিয়ম কি, প্রথম যেটা থাকবে না সেটাকে মেলাবো, এটাকে মেলানোর জন্য একে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করব, যে x⁵ আসবে তাহলে আমরা x² দিয়ে গুণ করব। তাহলে x² দিয়ে যদি গুণ করি তাহলে x⁵, বাকিগুলো আমরা কিছু পাবো আমরা লিখলাম না। আমাদের দরকার যে এই যে ভাগফলটা যেটা rx আছে না, এই যে rxটা, এটা হচ্ছে আমাদের rx সমান সমান এই rx এর পাওয়ার মানে সর্বোচ্চ ঘাত কত হবে, সর্বোচ্চ ঘাত 2 হবে। তারপরে এখানে কমতে থাকবে এখানে, তাই না? তাহলে rx এর দেখো সর্বোচ্চ ঘাত কিন্তু আমরা কত পেয়ে গেলাম, আমরা কিন্তু 2 পেয়ে গেলাম। আর এইদিকে হচ্ছে sx, যেটা হচ্ছে আমাদের ভাগশেষ। দেখো ভাগশেষ যখন করবা, এখানে যখন তোমরা এটাকে সরল করবা না, তো সরল করতে করতে আমাদের এই জায়গা থেকে এই যে কিউব আছে এই জায়গা থেকে আমাদের চলে আসবে, শেষে দেখবা ভাগশেষ আমাদের এই যে 4s² প্লাস 7x প্লাস 5 এরকম আমাদের এই যে সংখ্যাগুলো আমাদের থেকে যাবে, এরা কিন্তু ভাগশেষ পেয়ে যাব। তাহলে ভাগশেষ যেটা আমাদের বলেছে এই যে sx, তাহলে দেখো ভাগশেষের এই যে বহুপদী সংখ্যামালাটা, তাহলে এর সর্বোচ্চ ঘাত কত আছে, 2 আছে না। দেখো এটা যদি ভাগ করো না এভাবে কিন্তু এরা এখান থেকে মিলবে আর বাকিগুলো কিন্তু আমাদের ভাগশেষ রয়ে যাবে এটাতে যদি আমরা ভাগ করি, তাই না? তাহলে এই অনুযায়ী আমাদের দেখো এই যে ভাগফলের সর্বোচ্চ ঘাত আমরা 2 পেয়ে যাচ্ছি আর ভাগশেষেরও সর্বোচ্চ ঘাতটা আমরা কত 2 পেয়ে যাচ্ছি, এখানে আমাদের 2, ঠিক আছে। আর x-এরও সর্বোচ্চ ঘাত 2 আর sx-এরও সর্বোচ্চ ঘাত 2, অ্যান্সারটা হবে 2,2। খুব ভালো প্রশ্ন ছিল। আচ্ছা এরপরে আমরা করাবো 2 নম্বর প্রশ্ন। তা দেখো এখানে কোনো বইয়ের ধার্য মূল্য 150 টাকা, 10% ছাড় দিলে বইটির বিক্রয় মূল্য কত হবে? দেখো প্রশ্নটা ভালো প্রশ্ন আছে, দেখো আমি তোমাদের প্রশ্নটা করাচ্ছি। দেখো তাহলে এখানে লক্ষ্য করো আমাদের কি বলেছে কথাটা, এখানে বলেছে কোনো বইয়ের এখানে আমাদের ছাড়, দেখো ছাড় যেটা বলেছে কত, ছাড় বলেছে 10%। ছাড় থেকে আমরা বলতে পারবো যে 100 টাকা যদি ধার্য মূল্য হয়, ঠিক আছে, 100 টাকা ধার্য মূল্য। আচ্ছা ধার্য মূল্য জিনিসটা কি, তো তুমি দোকানে গেছো একটা জামা কিনতে, একটা জামার দাম 500 টাকা আছে, তাই না, 500 টাকা দাম লেখা আছে। এবার দোকানদার বলছে 10% ছাড় দেবে, মানে 100 টাকায় 10 টাকা। তাহলে 500 টাকা জামার দাম, 100 টাকায় 10 টাকা ছাড়, 500 টাকায় 50 টাকা ছাড়, তা জামার দাম হবে 450 টাকা। তাই এই যে লিখিত যেটা দাম 500 টাকা দাম লেখা ছিল জামার উপরে, সেই দামটাকে বলা হয় ধার্য মূল্য।
তাহলে 10% ছাড় বলতে দেখো আমরা ধরে নিতে পারবো 100 টাকা, ঠিক আছে, এখানে 100 টাকা, এখানে আমরা টাকাটা দিতে, আচ্ছা 100, চলো একটু ভালো করে লিখি, 100 টাকা যদি ধার্য মূল্য হয়, ওকে, 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য, ছাড় দিয়ে বিক্রি করছে, 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য আমরা দেখো কত পেয়ে যাব, এই যে 100 টাকার মধ্যে 10 টাকা ছাড়, তার বিক্রয় মূল্য কিন্তু হয়ে যাবে 90 টাকা। এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে খুব ভালো করে, ওকে। এই যে ছাড় 10% ছাড়ে 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হবে 90 টাকা। আচ্ছা, এখানে আমাদের ধার্য মূল্য 150 টাকা বলে দিয়েছে, দাম ছিল 150 টাকা, তখন বিক্রয় মূল্য কত? তা দেখো 1 টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত? এই যে একে আমাদের কী হবে, একে বিক্রয় মূল্য কম হবে, তাহলে এই যে 90/100 টাকা। আর আমাদের ধার্য মূল্য বলেছে 150 টাকা যদি হয়, ধার্য মূল্য 150 টাকা, 150 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য, এই যে বিক্রয় মূল্য পেয়ে যাবো আমরা এসপি, এই এসপিকে বিক্রয় মূল্য বলবো, সেল প্রাইস কত হবে আমাদের, এই যে 90/100, আর এটা 150-এর বেশি হবে তো এটা গুণ করে দেবা, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, আচ্ছা 15 গুণ করো, 15 গুণ করে তোমরা পেয়ে যাবা 135 পেয়ে যাবা, এই যে এত টাকা। তাহলে আমাদের এই যে আমাদের বলেছিল দেখো এই যে বইয়ের বিক্রয় মূল্য, তাহলে বইটির বিক্রয় মূল্য কত যাবে? 135 টাকা, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। পরে 3 নম্বর প্রশ্ন, এখানে আমাদের বলেছে একটি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা চলো আমরা এটাও সমাধান করতে পারবো, খুব সহজেই করে নিতে পারবো। দেখো তাহলে এখানে সমবাহু ত্রিভুজের যদি আমরা বাহু দৈর্ঘ্য এ ধরে নিই, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, ওকে। এখন বাহু 10% বৃদ্ধি করবে, 10% বৃদ্ধি বলতে দেখো আমাদের এখানে বাহু দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এ 10%, 10/100, দেখো আগে এ ছিল আবার এতটা বৃদ্ধি করছে, তাহলে এখন কত বাহু দৈর্ঘ্য, তাহলে এর সঙ্গে বৃদ্ধিটা যোগ করে নাও, এখানে 0 কেটে দাও, তাহলে এ প্লাস এটা a/10 পেয়ে যাবা। তাহলে এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করে দেখো তোমরা পেয়ে যাবা 11 a/10 পাবা, ঠিক আছে, এটা 11 আছে, 11 a/10 ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, এটা পাবা। তাহলে এখন কিন্তু বাহুর দৈর্ঘ্য হয়ে গেলো এটা সমবাহু ত্রিভুজের, এটা যদি বাহুর দৈর্ঘ্য হয় তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? এখন ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, মানে 11 a/10 তার স্কোয়ার, এই যে এটা হচ্ছে এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা তাহলে এটা একটু সরল করে নাও, √3/4 ইন্টু এটা হবে 121, 11 বর্গ 121, এটা a স্কোয়ার, 10-এর স্কোয়ার 100, এই আমাদের দেখো ক্ষেত্রফলটা বেড়ে গেলো আগের চেয়ে। তাহলে কতটা বৃদ্ধি পেলো? তা দেখো ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, এই যে আগে যেটা ছিল, এই যে এখন যেটা ক্ষেত্রফল বেড়ে গেল, এই যে এটা থেকে বিয়োগ দিয়ে দাও আগেরটা, আগে যেটা ছিল আমাদের প্রথমে ক্ষেত্রফল √3/4 ইন্টু a স্কোয়ার, তাহলে এখানে √3/4 ইন্টু a স্কোয়ার কমন নিতে পারবা, এই যে এখানেও √3/4 ইন্টু a স্কোয়ার আছে, তাহলে এখানে 121/100 হয়ে যাবে, আর এখানে এটাই কমন নিয়েছে, এখানে 1, তাহলে এখানে সরলটা আমরা করি, এদিকে √3/4 ইন্টু a স্কোয়ার। আচ্ছা এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করবা, দেখো এখানে 100 হবে, 121 থেকে 100 বিয়োগ, তাহলে 21/100 পেয়ে যাবা, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পেল। আর শতকরা ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? দেখো ক্ষেত্রফল যেটা বৃদ্ধি পেল, এই যে ক্ষেত্রফলটা, এই যে এটা বাই যেটা আগে ছিল আমাদের √3/4 ইন্টু a স্কোয়ার, যেটা বৃদ্ধি পেল, বৃদ্ধি বাই আগে যেটা ক্ষেত্রফল ছিল, ঠিক না, আর ইন্টু 100, এই যে একেই বলা হয় শতকরা ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল, সেটা সলভ করে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো এটার সঙ্গে এটা কিন্তু কেটে যাচ্ছে, আমাদের এখানে 21/100, আর এই যে গুণিত 100 আছে, এটা আমাদের হয়ে যাবে 100 কেটে দাও, তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়িয়ে গেল 21%, ঠিক না। তাহলে যে 21%, এই যে ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে 21%, মানে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? 21% বৃদ্ধি পাবে। 4 নম্বর প্রশ্ন, এভাবে সমীকরণ দেওয়া আছে, এক্সের মান দেওয়া আছে এক্সের মান 2y, তাহলে এখানে ওয়াইয়ের মান বের করতে বলেছে। আচ্ছা ভালো প্রশ্ন আছে, এটা আমরা এভাবে করাই। এখানে লক্ষ্য করো, এই যে দেখো আমাদের এখানে এক্সের মান কত আছে? 2y না, তাহলে আমরা এই যে এক্সের জায়গায় বসিয়ে দেব,
আমাদের এখানে যে আছে সমীকরণটা লক্ষ্য করো, এই যে এক্সের জায়গায় আমরা 2y যদি বসিয়ে দিই, 2y, এই যে এক্সের জায়গায় 2y বসালাম, আবার পাওয়ারে কত আছে, y আছে সমান সমান, আর y এই যে এক্স আছে পাওয়ারে, এখানে এক্সের জায়গায় কী বসিয়ে দেবো, 2y, তাহলে এখানে আমরা 2y বসিয়ে দিলাম, এভাবে মানটা বসিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা এবার সরল করব। লক্ষ্য করে এখানে সরলটা আমরা কি করতে পারবো, দেখো এইদিকে যেটা আছে সেটা আমরা রেখে দিলাম, এদিকে আমরা কিছু করছি না, এইদিকে কাজ করতে পারবো। কী কাজ করতে পারবো, এটাকে আমরা দেখো এই যে ওয়াই স্কোয়ার করে বাইরে ওয়াই করে দিলাম, এটা আমরা করতে পারবো। এটা আবার গুণ করলে দেখো 2y ফিরে আসবে, ঠিক আছে, এটা থেকে যেটা হয় তাই এটা থেকে এটা করতে পারবা। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো সূচকের নিয়ম, যে পাওয়ার যেহেতু সমান হয় তাহলে মূল সংখ্যা সমান হয়ে যাবে না, তাহলে এখানে এই যে 2y সমান সমান ওয়াই স্কোয়ার পেয়ে যাবা। দেখো মূল সংখ্যা সমান লিখে দিলাম, এখানে যে ওয়াই স্কোয়ার ওয়াই আছে, একটা ওয়াই কেটে যাবে, তাহলে এখানে একটা ওয়াই রয়ে গেল। তা দেখো কিন্তু এবার ওয়াইয়ের মানটা কিন্তু পেয়ে গেছে, ওয়াই সমান সমান 2। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার, ওয়াইয়ের মান যে বের করতে বলেছিল 2 অ্যান্সার আমাদের। দেখো আমাদের বলেছিল ওয়াই কত, তাহলে ওয়াই হচ্ছে 2। 5 নাম্বার, দেখো এই যে দুটি মূলদ সংখ্যা আছে এর মধ্যে একটি মূলদ সংখ্যা একটি অমূলদ সংখ্যা লিখতে বলেছে। তো আমি তো দেখালাম দুটি মূলদ সংখ্যার মধ্যে অমূলদ সংখ্যা আমি দেখিয়েছি। চলো এখানে একটি মূলদ আর একটি অমূলদ তোমাদের আমি দেখাবো। আচ্ছা, তাহলে দেখো এখানে সংখ্যা দুটি আছে, একটা আছে 3.2 আছে ও আর একটা আছে 3.3। এদের মধ্যে একটি মূলদ সংখ্যা। দেখো মূলদ সংখ্যা প্রথমে আমি যদি দেখাই, মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা দেখো মানে এর চেয়ে বড় হবে এর চেয়ে ছোট হবে। তাহলে এর চেয়ে বড় যদি একটা সংখ্যা নিয়ে দেখো 3.2, তাহলে এখানে আমি 1 নিয়ে নিলাম, 3.2 আছে সংখ্যাটা, আমি 3.21। তা দেখো এর চেয়ে বড় আবার এর চেয়ে ছোট, এর চেয়ে ছোটো কেন বলবো, দেখো এটা 3.3 আছে আর এটা 3.2, দেখো মানে 2 নম্বর দশমিকের উপর যে প্রথম যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আর এই সংখ্যাটাকে তুলনা করবা, এর চেয়ে বড় মানে এ বড় হয়ে গেল আমাদের, এর চেয়ে ছোট হয়ে গেল। এদিকে যাই থাক না কেন, যতই বেশি সংখ্যা থাক না কেন, এখানে 1 3 4 5 যত সংখ্যা লিখে দাও না কেন, যেহেতু দেখো এই যে দশমিক পরের সংখ্যাটা আর দশমিক পরের সংখ্যাটা এটা বড় আছে এটা ছোট আছে, তার জন্য এ ছোট হয়ে গেল এর চেয়ে। তা দেখো এটার মূলদ সংখ্যা পেয়ে গেলাম, ঠিক না। এবার আমরা অমূলদ সংখ্যা দেখাবো। অমূলদ সংখ্যা, এর মধ্যে অমূলদ সংখ্যা তোমাদের যেটা দেখালাম নিয়মটা দেখো, এই যে নিব 3.2 একটা 1 নিয়ে নিলাম, ঠিক আছে, 3.21। আবার আমরা দেখো এখানে 3.21 একটা করে বাড়াতে থাকছি, সরি 3.21 211 আবার 211 এভাবে করে আমরা বাড়াতে থাকতে পারবো। মানে দেখো একবার করে 1 বেশি হতেই চলেছে। তো এই সংখ্যাটা কি আবৃত করা যাবে না এবং রিপিটও আসবে না, তাই এরকম সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলা হয়। দেখো এই সংখ্যাটাও কিন্তু এর চেয়ে বড় আছে আর এর চেয়ে ছোটো আছে এই সংখ্যাটাও, যত বেশি সংখ্যা থাক না কেন। কারণ দেখো এখানে কিন্তু 3 আছে, এখানে আমাদের 2 আছে, তাই এর চেয়ে ছোটো, আর এটা 2 আছে, 2-এর পর কিছু নাই, মানে এখানে 1 আছে, তাহলে এর চাইতে বড় হয়ে গেল, তাই না। কারণ এখানে যে 2 2 সমান পরে 1, তাই এটাকে বড় বলবই। তো একটি দেখো এদের মধ্যে অমূলদ সংখ্যা এটা আর এদের মধ্যে একটি মূলদ সংখ্যা এটা। আচ্ছা, এখানে কিন্তু অ্যান্সার তোমরা মানে অ্যান্সার যদি তোমরা দেখতে চাও এর বিভিন্ন কিন্তু অ্যান্সার হবে, এখানে বিভিন্ন তোমরা মূলদ সংখ্যা নিতে পারবা আর যে কোনো একটি অমূলদ সংখ্যা নিতে পারবা। এটা ছাড়াও অন্য তোমরা উদাহরণ নিতে পারো। ওকে, আমি কিন্তু এটা দেখিয়ে দিলাম তোমাদের, তোমরা এটাই লিখে দিবা। আমরা চলে আসবো পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। দেখো 3টি বিন্দু দেওয়া আছে, এই 3টি বিন্দু যদি সমরেখ হয় তাই এটা আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা, 3টি বিন্দু সমরেখ হওয়ার যে শর্ত, মানে এই 3টি বিন্দু দ্বারা ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা 0 সঙ্গে সমান হবে। আচ্ছা, এখানে আছে a, 0 আর 0, b আর 2, 2, তাই 3টি বিন্দু দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়ার নিয়মটা দেখো, প্রথম বিন্দুটাকে x1, y1 ধরে নিবা, পরের বিন্দুটাকে x2, y2 ধরে নিবা, আর তারপরের বিন্দুটাকে ধরে নিবা x3, y3। এইভাবে ধরে নিলে পরে তোমরা সূত্রটা লিখতে সুবিধা হবে। তখন তোমরা লিখবা যে 3টি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ টু মড, দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে x1 y2 মাইনাস y3 প্লাস, অনেকবার দেখিয়েছি এই সূত্রটা, খুব বারবারই আমি বুঝিয়েছি, ঠিক আছে। যারা দেখেছো আগের ক্লাসগুলো তোমরা বুঝতে পারবা, এই জন্য বলছি আগের ক্লাসগুলো ভালো করে দেখো। x2
আর আমি বলবো যে এটা যে 20 নম্বর অধ্যায়ের যে চ্যাপ্টারটা আছে তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি, সেই চ্যাপ্টার থেকে অঙ্কগুলো আছে এগুলো। এবং 20 নম্বর অধ্যায়, 19 নম্বর অধ্যায়, এগুলো যে বইয়ের অঙ্কগুলো আছে, তোমাদের বইয়ের অনেক অঙ্ক করে দিয়েছি, চ্যাপ্টার ওয়াইজ আমি অঙ্ক করে দিয়েছি তোমাদের টেক্সট বুক থেকে। তো টেক্সট বুকের অঙ্কগুলো তোমরা দেখো, আমার চ্যানেলে তোমরা চলে যাবা, আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে ভিজিট করে সেখানে দেখবা ক্লাস 9 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে। সেখান থেকে তোমরা টেক্সট বুকের অঙ্কগুলো, বইয়ের অঙ্কগুলো তোমরা দেখো ভালো করে, তখন অঙ্কগুলো বুঝলে আর এই অঙ্কগুলো ভালো দিতে পারবা। আচ্ছা, পরে এখানে দেখো তো x2 আছে না, তাহলে এখানে হয়ে যাবে আমাদের, এই যে দেখো এখানে হয়ে যাবে y3 মাইনাস y1, তারপরে x3, তাহলে এখানে হবে আমাদের y1 মাইনাস y2। এই যে আমাদের সূত্রটা। চলো মান বসাই। x1 দেখো, x1 আমাদের a, আর y2 b, আর y3 2 প্লাস x2 0। দেখো x2 যখন 0 আছে, তাহলে 0 মানে কি এদের মান বসে আর লাভ নাই, মানে 0-এর সঙ্গে গুণ করে তো 0 হয়ে যাবে। x3 2, y1 0, y2 দেখো b, এই যে দেখো। আচ্ছা, আমরা দেখো যেহেতু বিন্দু তিনটি সমরেখ আছে, তোমরা লিখে দেবা যেহেতু বিন্দু তিনটি সমরেখ, তাহলে আমরা অতএব দিয়ে এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্যের সঙ্গে সমান করতে পারবো। তাহলে এই যে আমাদের এখানে ক্ষেত্রফলটা এটা দাঁড়িয়ে যাবে, এটা গুণ করে তবে এটা ab মাইনাস 2a পেয়ে যাবা, এটা তো 0 হয়ে গেল। আর এখানে দেখো মাইনাস 2b পাবা, এই যে এটা তো 0, তাই এটা 2 আর মাইনাস b গুণ করে মাইনাস 2b। তাহলে এই যে ক্ষেত্রফলটা কী হবে, শূন্যের সঙ্গে সমান হয়ে যাবে, কারণ এই বিন্দু তিনটে কী ছিল, সমরেখ ছিল বলে, তাই না? এটা জিনিস আমি বুঝিয়েছিলাম। এই সমরেখ বলতে দেখো এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, a বিন্দু, b বিন্দু, এটা c বিন্দু। তিনটে বিন্দু সমরেখ কখন হবে, যখন ত্রিভুজ পাওয়া যাবে না। ত্রিভুজ বলতে এই যে বিন্দুটা যদি এখানে হয়ে যায়, b বিন্দুটা, তখন কিন্তু দেখো ত্রিভুজ পেয়ে যাবে। এখানে থাকা মানে সমরেখ হবে না, তাই না? আর সমরেখ হলে এখানে চলে আসবে, আর এখানে আসলে পরে ত্রিভুজই পাওয়া যাচ্ছে না দেখো। তাহলে তিনটি বিন্দু সমরেখ হবে কখন, যখন ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে, ত্রিভুজের ক্ষেত্রফল যখন পাওয়া যাবে না। তাই জন্য আমরা দেখো ক্ষেত্রফলটাকে শূন্যের সঙ্গে সমান করে দিলাম। তো এখান থেকে সরল করে আমরা যে শর্তটা বলেছি সেই শর্তটা কিন্তু আমরা বের করতে পারবো, এই যে এটা আমরা বের করে নিতে পারবো। আচ্ছা, এদিকে শূন্য আছে বলে আমরা হাফ আর মোট আমরা উঠাতে পারবো, যেহেতু ডান দিকে শূন্য। তাহলে আমাদের হয়ে গেলো ab মাইনাস 2a মাইনাস 2b চলো 0। আচ্ছা, আমরা এখানে করবো কি, মাইনাস দিয়ে গুণ করে দিই আমরা, মাইনাস ab প্লাস 2a প্লাস 2b 0। আচ্ছা, আমরা এদিকে 2a প্লাস 2b সমান মাইনাস abটাকে আমরা এদিকে ab করে দিলাম। এখন আমরা করব কি, এই সবাইকে আমরা 2ab দিয়ে ভাগ করে দেবো। ডান দিকে আমাদের 1 দরকার, দেখো এখানে প্রমাণে লক্ষ্য করো, মানে ডান দিকে 1/2 দরকার। আমরা যে 2ab দিয়ে ভাগ করে দিই, তাতে 1/2 আমরা পেয়ে যাব। মনে রাখবা, তোমরা ভাগ করবা কি দিয়ে, 2ab দিয়ে। তো ab আছে, আমরা ভাগ করবো 2ab দিয়ে। তাহলে এখানে 2 কাটবে, a কাটবে, তাহলে আমাদের 1/b হয়ে যাবে। 2 কাটবে, এখানে b কাটবে, এখানে 1/a রয়ে যাবে। ab কাটবে, তো এখানে 1/2 রয়ে যাবে। আচ্ছা, আগে 1/a আছে, এই যে 1/a, তাহলে আমরা আগে 1/a করলাম, তারপর প্লাস 1/b, আর এদিকে 1/2। তো এটাই আমাদের প্রমাণ দেখাতে বলেছিল। তাহলে প্রমাণটা মিলে গেছে, তোমরা লিখে দেবো প্রুভড বা প্রমাণিত। প্রমাণিত ইংরেজি প্রুভড। ওকে, খুব ভালো একটা প্রমাণ ছিল। আচ্ছা, চলে আসবো আমরা 7 নম্বর প্রশ্নে। এখানে বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি। তো বলছে 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে, সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে দেখো তো আমাদের প্রশ্নটা, একটি ঘড়ি মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, আর 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে, সেটা আমাদের বের করতে বলেছে। খুবই ভালো প্রশ্ন। তো ঘড়ি আমরা কি জানি, দেখো এই যে আমাদের এখানে আমি তৈরি করছি, এই যে আমাদের ঘড়ি আছে না, তাহলে যে ঘড়ি মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটাটা ধরো ছোট হয়, আর মিনিটের কাঁটাটা বড় হয়। এই যে মিনিটের কাঁটা, তো মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি বলে দিয়েছে। তার ঘড়িটা বৃত্তাকার, এটা কেন্দ্রবিন্দু ধরে নাও। তার বৃত্তের ব্যাসার্ধ দেখো এখানে আর দেওয়া আছে, তার বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তার বৃত্তের পরিধি কত হবে, বৃত্তের পরিধি 2πr, আর বলতে 7, এটা হচ্ছে আমাদের বৃত্তের পরিধি, তাই না? তাহলে এখানে এই যে দেখো, এই যে মিনিটের কাঁটাটা যদি বলি যে পুরো এক পাক কত, 360 ডিগ্রি। তাই 360 ডিগ্রি কোণ ঘুরতে
মিনিটের কাঁটা যে ঘুরবে কতটা, পুরো পরিধি বরাবর ঘুরবে এক পাক হচ্ছে যে 2 পাই ইন্টু 7 এটা। আচ্ছা, তাহলে আমরা কিন্তু সেটা এখানে কিন্তু লিখবো। আমরা কি লিখবো, চলো আমরা লিখছি 360 ডিগ্রি কোণ, টোটাল যে আমাদের বৃত্তীয় কোণটা 360 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা ঘুরবে সমান 2 পাই ইন্টু 7, এই যে পরিধি বরাবর, তাই না? 360 ডিগ্রিতে এক পরিধি। ওকে, এই ছবি থেকে তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে 1 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা ঘুরবে কত? আমাদের এটা দেখো, একে আমাদের হয়ে যাবে বাই হয়ে যাবে, কম ঘুরবে আমাদের 1 ডিগ্রিতে, তাহলে 360 ডিগ্রিটা আমাদের নিচে চলে আসবে। আর 90 ডিগ্রি বলেছে এখানে, তাহলে 90 ডিগ্রি কোণ, এই যে 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা ঘুরবে 2 পাই গুণিত 7 ইন্টু 360 ডিগ্রি গুণিত এই যে 90 ডিগ্রি, এই যে দেখো এই যে 90 ডিগ্রি। তাহলে এটা কিন্তু সরল করে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে। চলো আমি সরলটা তোমাদের দেখাই। এখানে দেখো, এখানে আমরা 0 ডিগ্রি কেটে দিলাম, 9 4 আমাদের 36, 2 2 4। আচ্ছা, তাহলে আমাদের দেখো এই পায়ের মানটা আমি বসিয়ে দিই। পাই হচ্ছে আমাদের 22/7, আবার আমাদের এখানে 7 আছে, আর নিচে যে 2টা ছিল না, এটাতে 1/2 নিচে আছে 1/2। আচ্ছা, এখানে 7 কেটে গেল, 2 দিয়ে কাটাকাটি করো, দেখো 11 পেয়ে গেল। এই দেখো তো 11 সেমি, আমাদের অ্যান্সারটা হয়ে গেল 11 সেমি। যেটা আমাদের বলেছিল প্রশ্নে, যে দেখো 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে, সেটা হবে আমাদের 11 সেমি। খুব ভালো একটা প্রশ্ন ছিল। আমরা চলে আসবে এবার কত নম্বরে, 8 নম্বর প্রশ্ন। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন কথা বলবো, এই প্রশ্নটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে, আমি স্কুল নাম্বার বলে দেবো 3 নম্বর স্কুলে দেখবা 2-এর 5 নম্বর প্রশ্নটা, ঠিক আছে? সেখানে গিয়ে দেখবা যে অঙ্কটা করা হয়ে গেছে, ভালো প্রশ্ন আছে, তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নিবা। আমরা চলে আসবো 9 নম্বর প্রশ্নে। দেখো, এই বিন্দুটি আছে যে অক্ষ দুটি থেকে সমদূরবর্তী বলে দিয়েছে, সমদূরবর্তী বলে টি এর মানটা বের করতে বলেছে। তা দেখো এখানে যে প্রশ্নটা করেছে, খুব ভালো একটা প্রশ্ন করেছে এটা। অক্ষ দুটি বলতে আমাদের এই যে ওয়াই অক্ষ আর এক্স অক্ষ, ঠিক আছে? তো এই বিন্দুটি আছে কোন জায়গায়? আজকে -5 আছে, ধরো আমাদের এই জায়গায় বিন্দুটা আছে ধরে না, ঠিক আছে? এই যে আমাদের আছে -5,5t। তাহলে লক্ষ্য করো, এই যে আমাদের এখান থেকে দূরত্ব সমান বলে দিয়েছে। তাহলে এই দূরত্ব দুটো যদি সমান হয়, তাহলে এইদিকে যেহেতু আমাদের 5 একক হয়, তাহলে এইদিকে আমাদের কত হবে? 5 একক হবে। এদিকে যেহেতু 5 একক হয়, তাহলে এদিকে 5 একক হবে। তখন আমরা বলতে পারবো যে এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে দূরত্ব যা, আর এই যে এই বিন্দুটা এক্স অক্ষ থেকে দূরত্ব তাই, এইদিকে 5 একক, এদিকেও 5 একক, তখন আমরা বলতে পারবো দূরত্ব সমান। তাহলে এই মানটা 5, তাই না? এই মানটা 5 হবে কখন? যখন টি এর মানটা 1 হবে, তাই তো? মানে এই যে আমাদের এই জায়গাটা আমাদের 5, যাকে বলে এই যে 5টিটাই কিন্তু আমাদের 5, মানে 5 একক। 5 কেটে দাও, তাহলে টি সমান কত হয়ে গেল? 1। তা টি এর মান কিন্তু আমরা 1 পেয়ে যাবো। টি এর মান যে বের করতে বলেছিল, টি এর মান 1 হবে, তো 5 চলে আসবে মানটা। তখনই আমাদের এই যে -5,5, তা -5,5 যে বিন্দুটা, এই যে আমি আবার এখানে দেখাই, এই যে বিন্দুটা আছে -5,5, টি এর মানটা যদি 1 হয়ে যায়, তাহলে এটা কত? 5 হয়ে যাবে। তাহলে এই যে বিন্দুটা আমাদের ওয়াই অক্ষ থেকে দূরত্ব যা হবে, এক্স অক্ষ থেকে দূরত্ব তাই হবে, কারণ এইদিকে 5 একক আছে, আর এইদিকে যে গেছে এদিকেও 5 একক। মানে এখান থেকে যে দূরত্বটা, এই যে দেখো, এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, আর এই দূরত্ব হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব। তাহলে এইভাবে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো, টি এর মানটা 1 পেয়ে যাব। দেখো, খুব ভালো একটা প্রশ্ন ছিল, টি এর মান কিন্তু 1 হবে। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন। দেখো, এবিসিডি, এখানে এবিসিডি সামুদ্রিক আছে। এই সামুদ্রিকের এপি ও বিপি হলো যথাক্রমে কোণ এ কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ডক। এপি 3 সেমি, বিপি 4 সেমি হলে এবি বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। ছবি কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখো তোমরা লক্ষ্য করো, এরা কিন্তু সমদ্বিখণ্ডক বলে দিয়েছে। এরা সমদ্বিখণ্ডক এ কোণের, আর বি কোণের সমদ্বিখণ্ডক এই যে বিপি। তাহলে এই ক্ষেত্রে এই যে এপিবি কোণটা, এই কোণটা কিন্তু আমাদের হয়ে যাবে 90 ডিগ্রি, ঠিক আছে? এই কোণটা আমাদের 90 ডিগ্রি, মানে এই কোণটা। এটা কিন্তু তোমাদের জানতে হবে, সামুদ্রিকের ক্ষেত্রে এই যে সমদ্বিখণ্ডক দুটি যে ছেদ করবে, পরস্পর লম্বভাবে ছেদ করবে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এপিবি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, যদি একটি কোণ 90 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা, যেটা 90 ডিগ্রি হয়ে যায়,
তাহলে দেখো আমাদের এপি দেওয়া আছে কত, এপি বলে দিয়েছে 3 সেমি, আর বিপি, এই যে বিপির বাহু দৈর্ঘ্য আমাদের বলেছে 4 সেমি, তাহলে এবি পেয়ে যাব। তাহলে সমকোণী ত্রিভুজ যেটা ধর্ম, দেখো এই যে এটা হচ্ছে অতিভুজ হবে, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্রায় লম্ব স্কোয়ার, ভূমি লম্ব ধরে নিলাম 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা 9, এটা 16, এটা 25, তাহলে এবি স্কোয়ার যদি 25 হয় তাহলে এবি আমরা কত পেয়ে যাব, 25 বর্গমূল 5। তা দেখো এবির দৈর্ঘ্য আমরা পেয়ে যাব কত, এবির দৈর্ঘ্য আমরা 5 সেমি পেয়ে যাব, সেমি আছে একটা 5 সেমি। এবার আমার প্রশ্ন, আচ্ছা এখানে দেখো এই যে দুটো সমীকরণ আছে, এই সমীকরণ দুটির কোনো সমাধান না থাকলে কে এর মান কত, সমাধান না থাকলে তাহলে এইভাবে দুটি সমীকরণের যদি সমাধান না থাকে তাহলে সেই শর্তটা কি, সেই শর্তটা আমাদের কিন্তু জানতে হবে। সেই শর্তটা দেখো মানে এক্সের সহগের অনুপাত, এই যে A1 A2 হচ্ছে এক্সের সহগের অনুপাত, এক্সের সহগের অনুপাত সমান সমান ওয়াইয়ের সহগের অনুপাত, এই যে B1 B2 এটা হচ্ছে ওয়াইয়ের সহগের অনুপাত সমান সমান হবে, আর নট ইকুয়াল টু হবে ধ্রুবক সংখ্যা C1/C2, এই ধ্রুবক সংখ্যা অনুপাত দুটো সমীকরণের। তাই এই শর্তে আমরা বলতে পারবো কি এই দুটো সমীকরণের কোনো সমাধান থাকবে না। তাহলে আমরা কি করব দেখো তো, আমরা এই দুটো পার্টকে নিয়ে নেব, মানে এক্সের সঙ্গে অনুপাতটা আর ওয়াইয়ের সঙ্গে অনুপাতটা সমান হবে, দেখো এই অনুসারে চলো এখানে এক্সের সহগটা 1 আছে, ভালো করে লিখি, এই যে 1 বাই, আর এই সমীকরণে এক্সের সহগ 1 আছে সমান সমান, তারপরে ওয়াইয়ের সহগ 4 আছে, আর এখানে ওয়াইয়ের সহগটা k+3, যে k+3। তবে এখান থেকে কিন্তু আমরা কে এর মানটা পেয়ে যাব, কে এর মান যে বের করতে বলেছে। আচ্ছা এখানে k+3 সমান সমান 4 পেয়ে যাবো বর্গমূল করে, তাহলে কে সমান সমান 4 থেকে 3 বিয়োগ করো, 4 থেকে যদি 3 বিয়োগ করো কত হবে দেখো 1 হয়ে যাবে, কে এর মানটা 1। তবে আমরা অ্যান্সার পেয়ে গেছি, কে এর মানটা 1 পেয়ে গেছি। এই যে আমাদের কে এর মানটা কত পেয়েছি, কে এর মানটা আমরা 1 পেয়ে গেছি। এই যে 12 নম্বর প্রশ্ন, দেখো 12 নম্বর প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা ভালো প্রশ্ন আছে। একটি রাশিতত্ত্বের পরিসংখ্যাগুলি আমাদের দেওয়া আছে, যার চতুর্থ স্থানের পরিসংখ্যাটি অনুক্ত, মানে এটা দেওয়া নাই, যেটা অনুক্ত মানে এটা বের করতে বলেছে। আচ্ছা যদি মোট পরিসংখ্যা 45 হয় তবে চতুর্থ স্থানের পরিসংখ্যাটি কত সেটা কিন্তু বের করতে বলেছে। তাহলে এই যে চতুর্থ স্থানের যে পরিসংখ্যাটা আছে না, এটাকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে যদি এক্স ধরে নিই তাহলে এবার দেখো তো এখানে মোট পরিসংখ্যা বের করব, এই যে সংখ্যাগুলি আছে, তাহলে মোট পরিসংখ্যা আমরা কত পাবো, মানে এক্স যোগ এই সংখ্যাগুলি যোগ করব, সবগুলো সংখ্যা এক্স যোগ এবং সংখ্যাগুলো যতগুলি সংখ্যা আছে এদের যদি যোগ করে নাও না, তো যোগ করে তোমরা কিন্তু পেয়ে যাবা 33 পেয়ে যাবা, সংখ্যাগুলি যোগফল মানে এক্স ছাড়া, তাই তো। তাহলে এক্স যোগ এই সংখ্যাগুলির যোগফল 33, এই হয়ে গেল মোট পরিসংখ্যা। আর মোট পরিসংখ্যা বলে দিয়েছে কত, 45 বলে দিয়েছে, তাই এটা সমান সমান 45, এখান থেকে দেখো এক্স এর মানটা পেয়ে যাবে। তাহলে এখানে 45 বিয়োগ 33, তাহলে এখান থেকে তোমরা এক্সের মানটা কত পেয়ে যাবা, 45 থেকে 33 বিয়োগ করে 12 পেয়ে যাবা। তাহলে এই যে আমাদের চতুর্থ পরিসংখ্যাটি যেটা আমাদের বের করতে বলেছিল, চতুর্থ স্থানের পরিসংখ্যাটি কত, সেটা কত পেলাম আমরা, 12 পেয়ে গেলাম। তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের 12। আমরা চলে আসবো কত নম্বর প্রশ্নে, আমরা চলে আসবো 13 নম্বর প্রশ্নে। তবে এখানে বলেছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় যে শ্রেণীগুলির মধ্যবিন্দুগুলি দেওয়া আছে, যে শ্রেণীর মধ্যবিন্দু 30 সেই শ্রেণীটি বের করতে বলেছে। আচ্ছা এরকম প্রশ্ন আমরা করিয়েছি, তো চলো তোমাদের আমি দেখাই এখানে সমাধানটা কীভাবে হবে। আচ্ছা দেখো এই যে মধ্যবিন্দুগুলো দেখো কত করে বাড়ছে, 10 থেকে 15, 15 থেকে 20, 5 করে বাড়ছে না, তো এই যে 5 করে বাড়ছে, এই যে এদের যে পার্থক্যটা 5, একে তোমরা 2 দিয়ে ভাগ করে নেবা, ভাগ করলে 2.5 পাবা, তাই না, 5-এর অর্ধেক 2.5, 2.5। তাহলে এই যে 2.5 পেলা, তোমরা কী করবা, যেটা মধ্যবিন্দু আছে না সেই মধ্যবিন্দু থেকে তোমরা বিয়োগ করবা, এই যে 30 থেকে বিয়োগ করবা 2.5, ঠিক আছে। আর একবার 30 দশমিক, এই যে এখান থেকে তোমরা কী করবা, একবার যোগ করবা, একবার বিয়োগ করবা, একবার যোগ করবা, এভাবে তোমরা পেয়ে যাবা সেই শ্রেণীটি, যে শ্রেণীর মধ্যবিন্দু 30 সেই শ্রেণীটি কিন্তু বেরিয়ে আসবে। বিয়োগ করো তো এটা, এখানে যদি বিয়োগ করো তোমরা এটা 5 হয়ে যাবে, এটা 9, এটা তোমরা পেয়ে যাবে 7, আর এটা হয়ে যাবে আমাদের 2, এটা 27.2 থেকে তো এটা যদি তোমরা যোগ করে নাও তো এটা হবে আমাদের কত, এটা 5 চলে আসবে দশমিক, আর এটা 32 পেয়ে যাবে যোগ করে।
তাহলে এই যে আমাদের শ্রেণী 27.5 থেকে 32.5, এটাই কিন্তু আমাদের শ্রেণী, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তাহলে যে শ্রেণীর মধ্যবিন্দু 30 সেই শ্রেণীটি কোনটা? এই শ্রেণীটা, এই শ্রেণীর মধ্যবিন্দু 30। দেখো মধ্যবিন্দু বলতে কি, মানে এই যে এই দুটো উচ্চ নিম্ন যোগ করে 2 দিয়ে ভাগ করো, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে তোমরা কিন্তু 30 পেয়ে যাবা। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু শ্রেণীটা বের করতে বলেছে, এটা কিন্তু অ্যান্সার লিখে দেবা। এই যে অ্যান্সারটা আমরা কত পেলাম? আমরা পেলাম 27.5, 27.5 থেকে, এটা কিন্তু বিয়োগ না কিন্তু, হ্যাঁ, এত থেকে এত, 27.5 থেকে 32.5। আচ্ছা, এরপরে আমাদের বড় প্রশ্ন। দেখো বড় প্রশ্নগুলো যেগুলো বলেছি, বড় প্রশ্ন ক্লাস খুব তাড়াতাড়ি এবার আসতে চলেছে। তোমাদের বলেছি যে অবজেক্টিভগুলো যদি শেষ করে দেবো, আজ 19 নম্বর স্কুল আছে, এরপরে 20 নম্বর স্কুল, আর কিন্তু স্কুল নাই। তো 20 নম্বর স্কুলে অবজেক্টিভ দেওয়ার পরই তোমাদের শুরু হয়ে যাবে বড় প্রশ্ন। অন্যান্য ক্লাসের বড় প্রশ্ন শুরু হয়ে গেছে, তোমাদেরও বড় প্রশ্ন খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। পরবর্তী ক্লাসটা খুব তাড়াতাড়ি আসছে, তোমরা সবাই ভালো থাকো।